রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরো একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান খান। আজকে কিন্তু আপনাদের জন্য অসাধারণ একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। হয়তো ইতিমধ্যেই আপনারা আমাদের কমিউনিটি পোস্ট এবং ফেসবুক গ্রুপের পোস্টের মাধ্যমে জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, ঠিক তাই। আজকে আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় মকসিদ ভাইয়ের রহিমা তান্ত্রিকের আরো একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আজকের ঘটনাটি আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের জন্য দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি মকসিদ ভাইয়ের লেখা রহিমা তান্ত্রিকের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান খান ভাই। আশা করি আপনি এবং ভূতাড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মকসিদ হাসান, বাসা নেত্রকোনা ৭ মাইল রেল ক্রসিং, ভূতাড্ডার একজন অ্যাডমিন বলছিলাম। প্রিয় লিসেনার্স, আজ আবারও ফিরে আসলাম রহিমা তান্ত্রিকের নতুন একটা ঘটনা নিয়ে। আশা করি আজকের এই ঘটনাটা সবার অনেক ভালো লাগবে। তাহলে আর দেরি না করে এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। একদিন রহিমা তান্ত্রিক তার নিজের ঘরে বসেছিল। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক তার ঘরের সামনে এসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, রহিমা তান্ত্রিক, আপনি কি বাড়িতে আছেন? এমন করে ৩ বার ডাক দিলেন রহিমা তান্ত্রিককে। তখন রহিমা তান্ত্রিক ঘর থেকে বের হয়ে আসলো আর বাইরে এসে দেখতে পেল ৭০ থেকে ৭৫ বছরের এক বৃদ্ধ লোক কান্না করছে আর রহিমাকে ডাকছে। তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, কে আপনি? আর আপনি এমন করে কান্না করছেন কেন? কি হয়েছে? আপনি আমাকে কেন ডাকছেন? তখন সেই বৃদ্ধ লোক বলতে লাগলো, মারে, আমার সব শেষ হয়ে গেছে। একটা পিশাচ জিন আমার পরিবারকে শেষ করে দিয়েছে। এই পিশাচ জিনের জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, দাদু, আপনি একটু শান্ত হন আর শুরু থেকে সবকিছু খুলে বলেন। যদি শুরু থেকে সবকিছু না বলেন তাহলে আমি কিছুই বুঝতে পারবো না। তখন সেই বৃদ্ধ লোক, যার নাম রশিদ মিয়া তখন বলতে শুরু করেন। ঘটনাটা আজ থেকে ৯ মাস আগের। আমার একটা ছাগলের খামার ছিল। ছোট বড় সব মিলিয়ে আমার ছাগল ছিল প্রায় ৪০টা। প্রতিদিন সেই ছাগলগুলো নিয়েই আমার দিন চলে যেত। আমার ছেলে ২ জন। আমার এই ২ ছেলেও আমাকে ছাগল পালন করাতে অনেক সাহায্য করত। সব মিলে অনেক ভালোই চলে যাচ্ছিল আমাদের সংসার। কিন্তু হঠাৎ করে এই সুখের সংসারে নেমে আসলো অন্ধকার। আমি প্রতিদিনের মতো সেদিনও ছাগলগুলোকে মাঠে নিয়ে গেলাম ঘাস খাওয়ানোর জন্য। মাঠে নিয়ে গিয়ে ছাগলগুলোকে ছেড়ে দিতাম। আর সেখানে ছিল একটা কদম গাছ। সেই কদম গাছের নিচে বসে থাকতাম। সন্ধ্যা হলেই ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে আসতাম। এটাই ছিল আমার প্রতিদিনের কাজ। মাঝে মধ্যে আমার ছেলেরাও যেত আমার সাথে। এতদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা ছিল ঠিক এমন।
সারাদিন ছাগলগুলো ঠিক মতোই ঘাস খাচ্ছিল, কিন্তু সন্ধ্যার একটু আগেই ছাগলগুলো অদ্ভুত আচরণ শুরু করলো। সব ছাগল একসাথে চিল্লাতে লাগলো আর লাফালাফি শুরু করে দিল। আমি তখন একটু অবাক হলাম, কারণ এর আগে কখনোই এমন কিছু হয়নি। আর ছাগলগুলো এমন করে লাফালাফি বা চিল্লাচিল্লি করছে কেন? এমন করে লাফালাফি বা চিল্লাচিল্লি করেনি কখনো, কিন্তু আজ হঠাৎ করেই এমন আচরণ কেন করতে লাগলো? তখন আমি দেখতে গেলাম কি হয়েছে, কেন আমার ছাগলগুলো এত চিল্লাচিল্লি করছে। তখন আমি ছাগলের কাছে গেলাম আর সবগুলো ছাগলকে এক জায়গাতে নিয়ে আসলাম। সবকিছু একদম ঠিক হয়েছিল, কোনো সমস্যা ছিল না তখনও। আমি তখন চিন্তা করলাম, সবকিছুই যখন ঠিক আছে, তাহলে ছাগলগুলো হঠাৎ করেই এমন অদ্ভুত আচরণ শুরু করলো কেন? তারপর আমি ছাগলগুলোকে একবার গুনে ফেললাম। ছাগলগুলো গুনে দেখি একটা ছাগল কম আছে এখানে। তখন আমি ভাবলাম হয়তো আমার গোনার ভুল হয়েছে, তাই নতুন করে আবারও গুনে দেখলাম ছাগলগুলো, কিন্তু একটা কম আছে। এমন করে প্রায় 5 বার গোনার পর দেখলাম সত্যিই একটা ছাগল কম। তখন আমি সেই বাকি ছাগলটাকে খুঁজতে গেলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর হঠাৎ আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ঠিক এমন, হাড্ডি চিবিয়ে খেলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। আমি তখন সেই আওয়াজকে অনুসরণ করলাম। একটু সামনে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি সেখানে গিয়ে দেখলাম বানরের মতো দেখতে লোমশ একটা অবয়ব বসে বসে আমার ছাগলের হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে আমার অনেক রাগ হলো, আর আমি তখন রাগে আমার হাতে থাকা লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করলাম সেই অবয়বটাকে। লাঠির আঘাত খেয়ে সেই বড়সড় লোমশ প্রাণীটা আমার দিকে ঘুরে তাকালো। যেই আমার দিকে তাকালো আমি অনেক ভয় পেয়ে গেলাম, কারণ সেই বানররূপী অবয়বটা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল, যেটা না বললে বুঝতে পারবেন না। আমি যখন আঘাত করলাম তখন সেই অবয়বটা আমার দিকে তাকালো। আমি তখন দেখলাম সেই বানররূপী অবয়বটার চোখ দুইটা একদমই রক্ত লাল হয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়বে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেই বানরটা সবকিছুই ঠিক ছিল, কিন্তু চোখগুলোই অস্বাভাবিক ছিল। কেননা অবয়বটার চোখ দুইটা ছিল তার বুকের ওপরে, আর যেখানে চোখ থাকার কথা সেখানে কিছুই ছিল না। এই ভয়ঙ্কর রূপ দেখে আমি তখন অনেক ভয় পেয়ে গেলাম, কিন্তু তখন এটাও চিন্তা করলাম এটা সাধারণ কিছু না। এখন যদি আমি ভয় পেয়ে বসে থাকি তাহলে এই রাক্ষসটা আমার উপর আক্রমণ করে বসবে। এটা চিন্তা করে আমার হাতের লাঠি দিয়ে আরো কয়েকটি আঘাত করলাম, আর তখন সেই অবয়বটা বানরের মতো লাফাতে লাফাতে সেখান থেকে পালিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সেই অবয়বটা অনেক রাগ নিয়ে আমার দিকে ফিরে তাকালো, তারপর অদৃশ্য হয়ে গেল। আমি তখন আর দেরি না করে বাকি ছাগলগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। আর আজকের ঘটনাটা এই ঘটনাটা আমি কাউকেই বললাম না, কারণ এই ঘটনাটা যদি ছেলেদের বলি তাহলে হয়তো ওরা অনেক ভয় পাবে। এমন করেই চলে গেল 2 দিন। আমি আর সেদিনের পর থেকে ছাগল নিয়ে সেই জায়গাতে যাইনি। সেই ঘটনার পর থেকে অন্য জায়গাতে ছাগল নিয়ে যেতাম। তখন আর কোনো সমস্যা ছিল না। আমি ভাবলাম সবকিছু হয়তো সমাধান হয়ে গেছে, কিন্তু আমার ভাবনা ভুল করে দিয়ে ঘটে গেল নতুন আরো একটি ঘটনা। রাত তখন আনুমানিক 11টা কি 12টা। হঠাৎ ছাগলগুলো আবারও ডাকাডাকি করতে লাগলো। তখন আমি দেখতে গেলাম ছাগলগুলো কেন এমন ডাকছে। যেই আমি ছাগলের ঘরে গেলাম আর সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম, কারণ সেখানে গিয়ে দেখলাম 3টা ছাগল মরে পড়ে আছে আর রক্তে ভরে গেছে সেই জায়গাটা। দেখে এমন মনে হলো এই মাত্র কোনো একটা রাক্ষস এসে ছিন্ন ভিন্ন করে খেয়ে গেছে। আমি তখন এই বিষয়টা অন্যভাবে দেখলাম। আমি এটা ভেবে নিলাম ছাগলগুলো হয়তো শিয়াল এসে এমনভাবে খেয়ে গেছে। এটা ভেবেই আবারও ঘরে চলে আসলাম। এমন করে চলে গেল আরো 2 দিন। এই 2 দিন আর কোনো সমস্যা হয়নি। একদিন দুপুরবেলায় আমার বড় ছেলে আকবর মিয়া পুকুরে গোসল করতে গেল। তখন পুকুরের আশেপাশে কেউ ছিল না। যখন আমার বড় ছেলে গোসল করতে গেল, এইটা
দেখেছিল আমার বউ। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আকবর এখনো গোসল করে ফিরে আসলো না। আকবরের গোসল করতে তো এত সময় লাগে না। তখন আমার বউ দেখতে গেল, এত সময় হয়ে গেল, আকবর কেন এখনো ফিরে আসলো না। যেই আমার বউ পুকুর পাড়ে গেল আর সেখানে গিয়ে ভয়ঙ্কর এক চিৎকার দিল। এই চিৎকার শুনে আমরা সবাই সেখানে ছুটে গেলাম, আর সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখে আমরা রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আমরা সবাই সেখানে গিয়ে দেখলাম আকবরের মৃতদেহটা মাটিতে পড়ে আছে, আর মাথার মগজটা মনে হচ্ছে কেউ একজন খেয়ে ফেলেছে। তখন সবাই আমার বউকে জিজ্ঞেস করলো সে এখানে এসে কি দেখেছে। তখন আমার বউ কান্না করতে করতে বলতে লাগলো, আকবর গোসল করতে এসেছে প্রায় 2 ঘন্টা আগে, কিন্তু 2 ঘন্টা হওয়ার পরেও আকবর বাড়িতে ফিরে এলো না। আর তাই আমি দেখতে আসলাম, এত সময় হয়ে গেল আকবর কেন বাড়িতে আসলো না। কিন্তু পুকুর পাড়ে সেই আমি যা দেখলাম সেটা অনেক ভয়ঙ্কর ছিল। আমি পুকুর পাড়ে এসে দেখলাম আমার ছেলের মৃতদেহ মাটিতে পড়ে আছে, আর তার পাশে বসে আছে বানরের মতো দেখতে একটা প্রাণী। আর সেই বানর রূপী প্রাণীটা আমার ছেলের মাথার মগজটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর সেই বানরের মুখে লেগে আছে আমার ছেলের রক্ত। এই দৃশ্য দেখেই আমি ভয়ঙ্কর চিৎকার দিলাম। বউয়ের মুখে এই কথা শুনে আমার মনে পড়ে গেল সেই বানররূপী অবয়বটার কথা। তার মানে কি সেই বানরটা এখন আমার বাড়িতে চলে এসেছে? তখন আমি আফসোস করতে লাগলাম আমার ছেলের জন্য। আমি যদি আগে এই বিষয়টা বলে দিতাম, আজ এই দিনটা হয়তো দেখতে হতো না। আমার ভুলের জন্য আজ আমার ছেলেটা মারা গেল। এটা ভেবে অনেক কান্না করতে লাগলাম। তখন আমি একজন হুজুরের খোঁজ করতে লাগলাম, কারণ এই বিষয়টা এখন আর স্বাভাবিক মনে হচ্ছে না। সাময়িকভাবে আমাদের মসজিদের ইমামের থেকে পানি পড়া এনে সারা বাড়িতে ছিটিয়ে দিলাম। এমন করেই চলে গেল প্রায় 10 দিন। এই 10 দিনে আর কোনো সমস্যা হয়নি, সবকিছু আগের মতোই স্বাভাবিক চলছিল। কিন্তু 10 দিন পর থেকে আবারও শুরু হয়ে গেল। এবার প্রতিদিন সকালে একটা করে ছাগলের মৃতদেহ পাওয়া যেত। ছাগলগুলোর অর্ধেক খাওয়া মৃত অবস্থায় পাওয়া যেত। সবকিছু স্বাভাবিক ছিল বলে আর হুজুরের কাছে যাওয়া হয়নি। কিন্তু এখন যেহেতু আবারও ছাগল মারা যাচ্ছে, তাই ঠিক করলাম হুজুরের কাছে যাব। যেমন চিন্তা তেমন কাজ। ভালো একজন হুজুরের সন্ধান পেয়েও গেলাম, আর ভাবলাম আগামীকাল সকালেই যাব হুজুরের কাছে। সেদিন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর ঠিক তখনই ঘটে গেল আরো একটা ভয়ঙ্কর ঘটনা। আমি যখন বাড়িতে গেলাম তখন আমি খেয়াল করে দেখলাম যেই ঘরে আমি ছাগলগুলো রাখি সেই ঘরের ভেতর কেমন একটা গড় গড় আওয়াজ হচ্ছে। আমি তখন দেখতে গেলাম এই আওয়াজটা কিসের। আমি যখন ঘরের ভেতরে গেলাম তখন আমি যা দেখলাম সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি ঘরে গিয়ে দেখি আমার ছোট ছেলে নীরব বসে আছে সেখানে। তখন আমি নীরবকে বললাম, কিরে বাবা, তুই এখানে কি করছিস? নীরব আওয়াজ করলো না কোনো। তখন আমি আবারও জিজ্ঞেস করলাম, কিরে, কথা বলছিস না কেন? এই সন্ধ্যাবেলায় তুই এখানে কি করছিস? এটা বলতে বলতে যেই আমি নীরবের কাছে গেলাম তখন নীরব আমার দিকে ঘুরে তাকালো। আর তখন আমি নীরবকে দেখে ভয় চমকে উঠলাম, কারণ আমি কখনো নীরবকে এমন ভয়ঙ্কর রূপে দেখিনি। আমি তখন দেখলাম নীরবের মুখে লেগে আছে ছাগলের রক্ত, আর তার হাতে রয়েছে ছাগলের নাড়ি বুড়ি, আর সেইগুলোই নীরব চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। এই দৃশ্য দেখে আমার প্রায় বমি চলে আসলো। নীরবের চোখ দুইটা একদম ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে। নীরব তখন আমাকে বলতে লাগলো, কিরে রশিদ, ছাগলের কাঁচা মাংস খাবি? এই নে ছাগলের কাঁচা মাংস, খেয়ে দেখ, অনেক মজা। এই দৃশ্য দেখে আমি তখন অনেক ভয় পেতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম এটা কি হলো আমার ছেলের সাথে। এবার কি তাহলে আমার ছোট ছেলেকেও হারাতে হবে? ঠিক তখন আমার ছেলে বলতে লাগলো, বাবা, তুমি এখানে কি করছো? আর এই ছাগলটাকে কে মারলো এমন করে? এই দৃশ্য দেখে আমি আরো অবাক হয়ে গেলাম, কারণ
আমার ছোট ছেলে নীরব একদম স্বাভাবিক রূপে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে একটু আগে আমি ছাগলের পাশে কাঁচা মাংস খেতে কাকে দেখলাম? ঠিক তখন আমার ছোট ছেলে নীরব আমাকে জোরে একটা ধাক্কা দিল, আর আমি সেই ধাক্কা খেয়ে অনেকটা দূরে গিয়ে পড়লাম। তখন নীরব ভয়ঙ্কর কণ্ঠে আবারও বলতে লাগলো, রশিদ, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। তোর ভুলের কোনো মাপ নেই। একে একে তোর ছাগল আর তোর পরিবার দুইটাকেই শেষ করে দেব। তোর কোনো ক্ষমা নেই। এটা বলে নীরব সেখানেই অজ্ঞান হয়ে গেল। তারপর আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম আর নীরবের কাছে গেলাম। আমার গায়ে অনেক ব্যথা চলে আসলো, কারণ নীরবের ধাক্কা খেয়ে কোমরে অনেকটাই ব্যথা পেয়েছি। তারপরেও আস্তে আস্তে গিয়ে নীরবকে কোলে তুলে তার রুমে নিয়ে গেলাম আর শুইয়ে দিলাম তার বিছানায়। তারপর চলে গেলাম মসজিদের ইমাম সাহেবের কাছে। সেখানে গিয়ে ইমাম সাহেবকে সবকিছুই খুলে বললাম। সবকিছু শুনে ইমাম সাহেব আমাকে বলল, রশিদ মিয়া, আপনার যেই সমস্যা এটা আমি সমাধান করতে পারবো না। আপনি ভয়ঙ্কর এক পিশাচ জিনের পাল্লায় পড়ে গেছেন। আমি আপনাকে একটা পানি পড়া দিয়ে দিচ্ছি। এটা আপনার ছেলে নীরবকে খাইয়ে দিন। কিছুক্ষণ পরে নীরবের জ্ঞান ফিরে আসবে। আর একটা কথা মাথায় রাখবেন, নীরবকে চোখে চোখে রাখবেন, নয়তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি তখন পানি পড়া নিয়ে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে সেই নীরবকে হুজুরের দেওয়া পানি পড়া খাইয়ে দিলাম। কিছুক্ষণ পর নীরবের জ্ঞান ফিরে আসলো, আর নীরব তার শরীরের রক্ত দেখে বলতে লাগলো, আমার শরীরে এত রক্ত কিসের? এই রক্ত কি করে আসলো? আমার গায়ে তো কোনো আঘাত নেই। তখন আমি নীরবকে বললাম সে যা যা করেছে। এটা শুনে নীরব রীতিমতো বমি করতে লাগলো। সেদিনের রাতটা এমন করেই চলে গেল। পরের দিন সকালে আমি চলে গেলাম হুজুরের সন্ধানে, আর একজন হুজুর পেয়েও গেলাম। তখন আমি সেই হুজুরকে সবকিছুই খুলে বললাম। আমার কাছে সব কথা শুনে সেই হুজুর আমার সাথে আসলে রাজি হলো। তারপর আমি আর হুজুর চলে আসলাম আমাদের বাড়িতে। হুজুর আমাদের বাড়িতে আসতেই আমার ছেলে নীরব ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, ফিরে আজাদ, তুই এখানে কেন আসলি? তোর কি জীবনের মায়া নাই? মরার জন্য এখানে চলে আসলি নাকি? সেই হুজুর কিছুটা ভয় পেয়ে গেল, কারণ হুজুর বুঝতে পারলো এটা কোনো সাধারণ জিন না। এটা যদি কোনো সাধারণ জিন হতো তাহলে তার নাম কি করে বলে দিল। হুজুর কিছুটা ভয় পেলেও সেই ভয়টা আমাদের বুঝতে দিল না। হুজুর তখন নীরবের কাছে গেল আর বলতে লাগলো, কে তুই? আর এই বাড়িতে কি করে আসলি? তখন নীরব ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, আমি কে? আর এখানে কি করে আসলাম? কেন আসলাম? এই কৈফত কি আমি তরে দিমু? এটা বলেই হুজুর কিছু বুঝে ওঠার আগে নীরব ঝাঁপিয়ে পড়লো হুজুরের ওপর, আর হুজুরের ঘাড়ের ওপর কামড়াতে শুরু করলো। তখন আমরা 4-5 জন মিলে নীরবকে জড়িয়ে ধরলাম, কিন্তু নীরবের গায়ে এত শক্তি কোত্থেকে আসলো? 5 জনকে একটা ঝটকা দিয়েই অনেক দূরে ফেলে দিল, আর হুজুরকে আবারও কামড় দিতে শুরু করলো। তখন আমরা সবাই মিলে আবার নীরবকে জড়িয়ে ধরলাম। এবার নীরবকে আটকাতে সক্ষম হলাম, তবে অনেক কষ্ট করে আটকাতে হলো। এদিকে হুজুরের গলা থেকে রক্ত পড়তে লাগলো, অন্যদিকে নীরব অজ্ঞান হয়ে গেল। হুজুর তখন কোনো কথা বলতে পারছিল না। তখন সবাই মিলে হুজুরকে হসপিটালে নিয়ে গেলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। এইদিকে নীরবের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। অন্যদিকে আমার ছাগল প্রতিদিনই একটা করে মারা যেতে লাগলো। এই হুজুরের সাথে এই ঘটনাটা ঘটার পর থেকে অন্য কোনো হুজুর আসতে রাজি হয় না, কারণ সেদিন অনেকেই ছিল আমাদের বাড়িতে, আর সবাই এই দৃশ্যটা নিজের চোখে দেখেছে। রাতারাতি এই ঘটনাটা বাইরে ছড়িয়ে গেছে। এখন সাধারণ মানুষও আমাদের বাড়িতে আসতে চায় না নীরবের ভয়ে। অন্যদিকে নীরব দিন দিন ভয়ঙ্কর হতে লাগলো। কেউ তার কাছে যেতে পারতো না। যদি কেউ তার কাছে যাওয়ার চেষ্টা করত, তখন নীরব তার উপরই আক্রমণ করে বসতো, যার জন্য নীরবকে একটা রুমে বন্দি করা রাখা হয়েছে। অন্যদিকে
আমি আমার মতো করে হুজুর তান্ত্রিক খুঁজতেই থাকলাম। হঠাৎ একজন তান্ত্রিকের দেখাও পেয়ে গেলাম। আর এই তান্ত্রিক সব মানুষের ওপর কালো জাদু করত। আর আমার কাছে সব ঘটনা শুনে এই তান্ত্রিক লোভে পড়ে গেল। এই তান্ত্রিক মনে মনে এটা ঠিক করে নিল, এমন ভয়ঙ্কর জিন যদি তার বশে থাকে তাহলে সে অনেক শক্তিশালী তান্ত্রিক হয়ে যাবে। সেই তান্ত্রিক তখন তার সব জিনিস নিয়ে চলে আসলো আমার বাড়িতে, আর আমাকে বলল নীরবের রুমটা খুলে দিতে। আমি তখন নীরবের ঘরের দরজা খুলে দিলাম। নীরবের ঘরের দরজা খুলে দিতেই সেই তান্ত্রিক নীরবের ঘরে ঢুকে গেল আর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। এমন করে চলে গেল 10 মিনিট, কিন্তু নীরবের ঘর থেকে কোনো আওয়াজ আর আসলো না। তখন কিছুটা চিন্তামুক্ত হলাম, ভেবে নিলাম এই তান্ত্রিক হয়তো সেই পিশাচ জিনটাকে বন্দি করে ফেলেছে। কিন্তু আমার এই চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিল। কিছুক্ষণ পর নীরবের ঘর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো। তখন সবাই খেয়াল করে দেখলো এটা আর কারো আওয়াজ না, এটা হচ্ছে তান্ত্রিকের গলার আওয়াজ। সেই তান্ত্রিক তখন চিৎকার করে বলছে, আরে কে কোথায় আছিস? এই পিশাচটার হাত থেকে আমারে রক্ষা কর। মেরে ফেললো রে, এই পিশাচটা আমারে মেরে ফেললো। তখন সবাই মিলে ঘরে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ নীরবের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হঠাৎ চিৎকারের আওয়াজ বন্ধ হয়ে গেল। কোনো উপায় না থেকে শেষমেশ ঘরের দরজাটা ভাঙা হলো, আর ঘরের ভেতর গিয়ে দেখলাম তান্ত্রিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর তান্ত্রিকের সারা গায়ে কামড়ের দাগ। দেখে মনে হচ্ছে কামড় দিয়ে শরীর থেকে মাংস নিয়ে গেছে। তান্ত্রিকের সারা গায়ে লেগে আছে রক্ত। অন্যদিকে নীরব তার বিছানার উপর বসে হা হা করে হাসাহাসি করছে আর বলছে, কিরে রশিদ, তুই এটা কারে নিয়ে আসলি? এর মতো তান্ত্রিক আমারে বন্দি করবে, নিজের গোলাম বানিয়ে রাখবে। ওর মতো তান্ত্রিক আমাকে দেখলে ভয়ে পালিয়ে যায়। ওরে জানে মারি নাই, যতদিন বেঁচে থাকবে ও আমার কথা মনে রাখবে, আর কখনো তান্ত্রিক হওয়ার চিন্তাও করবে না। যা, এই কুত্তার বাচ্চাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। তখন সবাই মিলে তান্ত্রিককে ঘরের বাইরে নিয়ে আসলাম, আর মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলাম। জ্ঞান ফিরে আসতেই তান্ত্রিক ভয়ঙ্কর একটা চিৎকার দিল আর বলতে লাগলো, ও বাবা গো, এটা আমি কই চলে আসলাম? এটা বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল তান্ত্রিক। তান্ত্রিকের এই অবস্থা দেখে মনের শক্তি আর আশা সব হারিয়ে ফেললাম। কি করব বুঝতে পারছিলাম না। অনেক জায়গাতে গেলাম, অনেক হুজুর তান্ত্রিক দেখলাম, কিন্তু কেউ আর আসতে রাজি হলো না। অন্যদিকে এলাকার ছোট বড় সবাই জানে আমার ছেলে রাক্ষস হয়ে গেছে। সে মানুষ ছাগল যা পায় তাই খেয়ে ফেলে। ভয়ে আর কেউ আমার বাড়ির আশেপাশে আসতো না। এলাকার কিছু খারাপ লোক আমার বাড়ির নাম রেখে দিয়েছিল রাক্ষসের বাড়ি। এই পর্যন্ত বলে রশিদ মিয়া থামল আর কান্না করতে লাগলো। তখন রহিমা তান্ত্রিক বলল, থামলেন কেন? পরে কি হয়েছে সবটাই বলেন। তখন চোখের পানি মুছে আবারও বলতে লাগলো রশিদ মিয়া, এরপর আমি তখন পাগলের মতো হয়ে গেলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একদিন আমি বাজার থেকে আসছিলাম। বাজার থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেল। আমি তখন খেয়াল করলাম আমার পিছন পিছন কেউ একজন হাঁটছে, কিন্তু আমি যখন পেছনে ঘুরে তাকাই তখন আমি কিছুই দেখতে পাই না। তবে আমি এটা শিওর ছিলাম আমার পিছনে কেউ একজন ছিল। তখন আমি সেই কদম গাছের নিচে আসলাম। যখন আমি সেই কদম গাছের নিচে আসলাম, এটা সেই কদম গাছ যেখানে আমি সেই বানররূপী প্রাণীটাকে আঘাত করেছিলাম। বাজার থেকে বাড়িতে আসতে হলে এই কদম গাছের নিচ দিয়েই আসতে হয়। তখন আমি কদম গাছের নিচে চলে আসি। ঠিক সেই সময় পিছন থেকে কেউ একজন নাকি কণ্ঠে আমার নাম ধরে ডাক দিল আর বলল, কিরে রশিদ, বাড়িতে যাওয়ার জন্য এত তাড়া কিসের? আজ আর তোর বাড়িতে যাওয়া হবে না। অনেকদিন পরে তোরে সুযোগ মতো পাইলাম।
আজ আর এই সুযোগ হাতছাড়া করব না। আজকেই তোর জীবনের শেষ দিন হবে। তখন আমি পিছনে ফিরে তাকালাম, আর যা দেখলাম সেটা ছিল সত্যি অনেক ভয়ঙ্কর। পিছনে ফিরে আমি দেখলাম সেই অবয়বটা, আমি আগে যেটাকে দেখেছিলাম ঠিক সেই বানর রূপে অবয়বটা আমার পেছনে দাঁড়িয়ে আছে আর রাগে গড় গড় করতে লাগলো। তখন আমি কোনো দিকে না তাকিয়ে এক দৌড় দিলাম। প্রায় 1 মিনিট দৌড়ানোর পর কিছু একটার সাথে ধাক্কা খেলাম আর মাটিতে পড়েও গেলাম। মাটি থেকে উঠে যখন উপরে তাকালাম তখন আরো ভয় পেয়ে গেলাম। উপরে তাকিয়ে দেখলাম আমি যার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম সেটা আর কিছু না, এটা হচ্ছে সেই অবয়বটা। তখন আমি সেখান থেকে উঠে আবার উল্টো দিকে দৌড় দিলাম। এমন করে দৌড়াতে থাকলাম, কিন্তু অদ্ভুত বিষয়, আমি যেই দিকেই দৌড়ে যাই সেই দিকেই সেই অবয়বটাকে দেখতে পাই। এমন করে দৌড়াতে দৌড়াতে এক সময় আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি আর ভাবতে থাকি আজ হয়তো সত্যিই আমার জীবনের শেষ দিন। এটা ভাবতে ভাবতেই আমি অজ্ঞান হয়ে যাই। তবে অজ্ঞান হওয়ার আগে অল্প অল্প আজানের আওয়াজ শুনতে পেয়েছিলাম। সকালে যখন আমার জ্ঞান ফিরে আসলো তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমাদের গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে অন্য এক গ্রামের একটা ডোবার পাশে। আমি প্রথমে জায়গাটা চিনতে পারলাম না। যখন আমি সেখান থেকে উঠে কিছুটা সামনে গেলাম তখন কিছু লোককে দেখতে পেলাম। তখন তাদের জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা। তারপর তারা বলল এই জায়গার নাম। তখন আমি বুঝলাম এটা আমাদের গ্রাম থেকে প্রায় 7 কিলোমিটার দূরের অন্য একটা গ্রাম। আমার সারা গায়ে লেগেছিল অনেক কাদামাটি। আমার এই অবস্থা দেখে সেই লোকগুলো জিজ্ঞেস করলো আপনার এই অবস্থা কি করে হলো, আর আপনি এত সকালে এখানে কি করতে এসেছেন। তখন আমি ওনাদের সবকিছু খুলে বললাম। ওনারা সব কথা শোনার পর বলতে লাগলো আল্লাহ আপনাকে রক্ষা করেছে। তারপর সেখান থেকে বাড়িতে ফিরে আসলাম। 2 দিন আমার অনেক জ্বর ছিল। 2 দিন পর কিছুটা সুস্থ হওয়ার পর আমি গেলাম আমার ছাগলগুলোকে দেখতে, আর সেখানে গিয়ে দেখলাম 3টি ছাগল মরে পড়ে আছে। তখন আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি নিজেও জানি না কোন ভুলের জন্য আজ আমার সাথে এই গোল হচ্ছে। কি করব, কি করলে এই বিপদ থেকে রক্ষা পাবো। ঠিক তখন নীরব ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো কিরে রশিদ, এখন কেমন লাগে? সেদিন তো বেঁচে গেলি, আর একটু সময় থাকলে তোর জীবন শেষ করে দিতাম। সেদিন আজান দিয়েছিল বলে বেঁচে গিয়েছিস, কিন্তু এইভাবে বেশি দিন বেঁচে থাকতে পারবি না। তখন আমি বলতে লাগলাম কে তুই, আর তোর এমন কি ক্ষতি করছি যার জন্য তুই আমার পরিবার এমন ভাবে তছনছ করে দিচ্ছিস। তখন তোর যদি কোনো ক্ষতি করে থাকি তাহলে সেটা আমি করেছি। তুই যা করার আমার সাথে কর, আমার ছেলেকে কেন এমন করে কষ্ট দিচ্ছিস। তখন নীরব বলতে লাগলো এইসব বলে কোনো লাভ নাই। আমি তোর পরিবারকে শেষ করে তারপরে এখান থেকে চলে যাব। তখন আমি বলতে লাগলাম আল্লাহ তোর বিচার একদিন না একদিন ঠিকই করবে। তখন নীরব হাসতে হাসতে বলতে লাগলো কুত্তার বাচ্চা, তুই নিজে কি করে বেঁচে থাকবি সেই চিন্তা কর, আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না। তখন আমি সেখান থেকে চলে আসলাম আর আবারও বের হয়ে গেলাম ভালো কোনো এক কবিরাজের সন্ধানে। অনেক জায়গাতে গেলাম, অনেক কবিরাজ, এমনকি অনেক হুজুরের সাথেও দেখা হলো, কিন্তু যখন তাদের কাছে সবকিছু খুলে বললাম তখন আর কেউ আসতে রাজি হয় না। এমন করে সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরে আসতে হতো। একসময় হাল ছেড়ে দিলাম আর নিজের কপালের ওপর সব দিয়ে দিলাম। আর কোনো হুজুর তান্ত্রিকের সন্ধান করব না বলে ঠিক করে নিলাম। এমন করেই দিন যেতে লাগলো, আর দিন দিন নীরব অসুস্থ হতে থাকলো। অন্যদিকে আমার ছাগল আর একটাও নেই। সবগুলো ছাগল ওই পিশাচটা খেয়ে নিয়েছে। এবার শুরু হলো অন্য ঝামেলা। সকালে উঠে পাশের বাড়ির আফজাল মিয়ার চিৎকার আর কান্নার আওয়াজ শোনা গেল। তখন দৌড়ে গেলাম সেখানে।
সেখানে গিয়ে যা দেখলাম সেটা দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি তখন সেখানে গিয়ে দেখলাম আফজল মিয়ার গরু মরে পড়ে আছে, আর গরুর মৃত্যুটা ছিল আমার ছাগলগুলোর মতোই। তখন তো সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতে লাগলো। তখন আমি বুঝতে পারলাম গ্রামের সবাই হয়তো এখন এটা ভাবছে এই কাজ আমার ছেলে নীরবের। আমি সবাইকে অনেক বোঝাতে চাইলাম এই কাজ নীরবের না, কিন্তু কেউ আমার কথা মানতে চাইলো না। সবাই তখন ঠিক করলো নীরবকে পিটিয়ে মেরে ফেলবে। এই কথা শুনে আমি সবার পায়ে ধরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, আপনারা বিশ্বাস করেন এই কাজ নীরবের না। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল নীরবকে ঘরে শিকল দিয়ে তালা দিতে হবে। আমি তখন তাদের কথায় রাজি হলাম। রাজি না হয়েও কোনো উপায় নেই, কারণ তাদের কথায় রাজি না হলে সবাই মিলে নীরবকে মেরে ফেলবে। আমি বাবা হয়ে এই দৃশ্য কি করে দেখব? সবার কথা মতো নীরবকে শিকল দিয়ে তালা দেওয়া হলো, কিন্তু কোনো লাভ হয়নি। পরের দিন সকালে ঠিকই একই কাহিনী ঘটে গেল অন্য পরিবারের সাথে। এদিকে নীরব তার নিজের ঘরে শিকল দিয়ে তালাবন্দি করা, তারপরেও গ্রামের কিছু লোক এই একই কথা বলছে এই কাজ নীরবের। এই বিষয়গুলো আমি আর নিতে পারছিলাম না, আর তাই নীরবকে নিয়ে চলে গেলাম নীরবের নানার বাড়িতে, আর সেখানে গিয়ে আপনার সন্ধান পেলাম। এটা বলে থামলেন রশিদ মিয়া। তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, আমার ঠিকানা আপনাকে কে দিল? তখন আমি বললাম, আমার বউয়ের চাচাতো বোন আসমা আপনার কাছে পাঠিয়েছে। আসমা নাকি আপনার বোন তো। রহিমা তান্ত্রিক তখন বলল, আসমা কেমন আছে? অনেকদিন ধরে আসমার সাথে কথা হয় না। তখন আমি উত্তর দিলাম, আসমা অনেক ভালো আছে। তখন রহিমা তান্ত্রিক বলল, আপনার সমস্যার সমাধান আমি করে দেব ইনশাল্লাহ, তবে আমাকে একটু সময় দিতে হবে। আপনি আজ চলে যান, আমি আজ রাতে আপনার সাথে কেন এই কাজগুলো হচ্ছে সেইগুলো জেনে তারপরে আসব। তখন আমি চলে আসলাম। রাতে রহিমা তান্ত্রিক কালীজিনকে স্মরণ করলো, আর সাথে সাথে কালীজিন এসে হাজির হলো। তখন রহিমা তান্ত্রিক কালীজিনকে সবকিছু খুলে বলল। তখন কালীজিন বলতে লাগলো, রহিমা, এইখানে দুইটা জিন আছে। একজন সব সময় নীরবের সাথে থাকে, আর একজন বাইরে থেকে অন্যদের ভয় দেখায়। এই দুইজন অনেক শক্তিশালী জিন, আর এই জিন রশিদ মিয়ার পরিবারের উপর আসতে তার কারণ হলো রশিদ মিয়া এই জিনের ছেলেকে মেরে ফেলেছে। তখন রহিমা তান্ত্রিক বলল, কি করে মারল? তখন কালীজিন বলল, সেই দিন রশিদ মিয়া যেই বানরকে আঘাত করেছিল সেটা ছিল এই পিশাচ জিনেরই বাচ্চা, আর সেদিনের সেই আঘাতের পর সেই জিনের বাচ্চাটা মারা যায়। আর এর জন্য এই জিনের বাবা মা অনেক রেগে যায়, আর রশিদ মিয়ার পরিবারের উপর আক্রমণ করে। রশিদ মিয়ার সব ছাগল তারাই মেরে ফেলে। তখন রহিমা তান্ত্রিক বলল, এখন এটার সমাধান কি? কি করে এটার সমাধান করব? তখন কালীজিন বলল, রহিমা, তুমি কাল গিয়ে রুকাইয়া করো, আর নীরবের উপর যেই জিনটা আছে সেটাকে আটকাও, আর আমি বাইরে যেই জিনটা আছে সেটাকে শেষ করে দেব। এটা বলে কালীজিন সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে রহিমা তান্ত্রিক চলে গেল রশিদ মিয়ার বাড়িতে। রহিমা তান্ত্রিককে দেখে রশিদ মিয়া অনেক খুশি হলো। তখন রহিমা তান্ত্রিক রশিদ মিয়াকে বলল, আপনি নীরবের একটা গেঞ্জি অথবা শার্ট নিয়ে আসেন। তখন রশিদ মিয়া নীরবের একটা গেঞ্জি নিয়ে আসলো। রহিমা তান্ত্রিক সেই গেঞ্জিটা তার সামনে রাখলো আর সূরা পড়া শুরু করলো। হাতে একটা লাঠি নিল, সূরা পরে লাঠিতে ফু দেয় আর সেই গেঞ্জির ওপর আঘাত করে। এমন করে দুইবার আঘাত করতেই নীরবের ঘর থেকে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর আত্মচিৎকার, আর ছুটে আসলো বাইরে। বাইরে এসে রহিমা তান্ত্রিককে বলতে লাগলো, কে তুই, আর আমার গায়ে এত আঘাত কেন করছিস? তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, তুই ভালো করে জানিস আমি তোরে কেন আঘাত করতেছি। আমি তোরে একটা সুযোগ দেব, তুই চাইলে এই সুযোগ কাজে লাগিয়ে চলে যেতে পারিস। আর আমি এটাও জানি রশিদ মিয়া ভুল করে তোর ছেলেকে মেরে ফেলেছে, কিন্তু তুইও রশিদ মিয়ার বড় ছেলেকে মেরে ফেলেছিস।
রশিদ মিয়া সব ছাগলগুলো খেয়ে ফেলেছিস। একটু সামনে তাকিয়ে দেখ, তোর সাথী জিন আমার বন্ধু কালে জিনের হাতে বন্দী। তখন সেই পিশাচ জিনটা বলতে লাগলো, রহিমা, আমি চলে যাব, তুই আমার বড় ছেলেকে ছেড়ে দিতে বল। তখন রহিমা তান্ত্রিক বলল, ঠিক আছে, ছেড়ে দেব, তবে তোরে কথা দিতে হবে আর কখনোই এই এলাকায় যাতে না দেখি। তখন সেই জিন রাজি হলো আর নীরবের শরীর থেকে চলে গেল। তো প্রিয় ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূতাটা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মকসুদ ভাই, এত অসাধারণ একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। মানে সত্যিই ভাই, ঘটনাটা দুর্দান্ত লেভেলের ছিল। রহিমা তান্ত্রিকের ঘটনা মানে ভিন্ন রকম কিছু। আজকে যেন আরো অনেক বেশি ইউনিক একটা স্টোরি পেলাম। মানে আমরা সচরাচর তো অন্যান্য ঘটনায় শুনে থাকি যে জিনদেরকে কখনো হয়তো বা চিরতরে বন্দি করে রাখা হয় অথবা হত্যা করা হয়। এখানে কিন্তু রহিমা তান্ত্রিক সেই দুষ্ট পিশাচ জিনটাকে সুযোগ দিয়েছে। মানে সে যে ভুল করছে তাকে শুধরানোর মতো একটা সুযোগ দিয়েছে। এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে ভাই। ধন্যবাদ মকসুদ ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে মকসুদ ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান রেস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূতাটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।